প্রিয়াঙ্কার শ্বশুরবাড়িতে একটা বড় মুরগি ফার্ম ছিল। তার শ্বশুরবাড়ির লোকেরা যেহেতু মুরগি এবং মুরগির ডিমের ব্যবসা করে, তাই তারা মুরগি পুষতে খুব পছন্দ করে। ফার্ম ভর্তি মুরগি যেন তাদের বাড়িরই সদস্যের মতো হয়ে ওঠে। তারা মুরগি ছাড়া এক পাও চলতে পারে না। কিন্তু বিয়ের পর প্রিয়াঙ্কা যখন প্রথমবার শ্বশুরবাড়িতে যায়, তখন তার কানে শুধু মুরগিদের কোকরক শব্দ ভেসে আসে। গৃহপ্রবেশের পর প্রিয়াঙ্কা যখন নিজের ঘরে যায়, তখন সে ঘরে জানালা খুলে দেখে জানালার বাইরে বড় মুরগির ফার্ম থেকে সব মুরগি তার দিকে তাকিয়ে থাকে, যা দেখে প্রিয়াঙ্কা ভয় পেয়ে যায়। এ কি, মুরগির ফার্মের পাশে আমার ঘর? আমি এই ঘরে থাকবো কি করে? না না, আমি এই ঘরে কিছুতেই থাকবো না। আমাকে যদি গেস্ট রুমে থাকতে দেওয়া হয় তবুও ভালো, কিন্তু আমি মুরগির ফার্মের পাশের ঘরে থাকতে পারবো না। এমন সময় দিনেশ ঘরে আসে, আর প্রিয়াঙ্কার অবস্থা দেখে দিনেশ বলে, আরে বাবা, তুমি এরকম কেন করছো? আমি এই মুরগির ফার্ম দেখতে দেখতে 32 বছর বয়সী হয়ে গেলাম। ওরা তো কোনোই ক্ষতি করে না, তোমার কোনো অসুবিধা হবে না। তোমার যদি বেশি খারাপ লাগে তুমি তাহলে জানালা বন্ধ করে রাখবে, কিন্তু তাই বলে তোমাকে গেস্ট রুমে থাকতে দেওয়া যাবে না, কেননা গেস্ট রুমে মুরগিদের খাবার খাওয়ানোর জন্য দানা রাখা আছে। ওটা আমাদের গেস্ট রুম না, গোডাউনের মতো, বুঝেছো? হায় রে, এসব আমি আগে জানলে কিছুতেই তোমাকে বিয়ে করতাম না। তুমি আমাকে বলেছিলে তোমার মুরগি ফার্মের ব্যবসা আছে, কিন্তু মুরগিরা যে তোমাদের বাড়ির সদস্য সেটা তো তুমি আমাকে আগে বলনি। এই বলে প্রিয়াঙ্কা তার বরের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়, কিন্তু দিনেশের কিছু করার থাকে না। ধীরে ধীরে প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির মুরগি ফার্ম তাকে একেবারে বিরক্ত করে তোলে। এমনকি তার সারা রাত ঘুম আসে না, কারণ ঘরের মধ্যে একটা মুরগির বিকট গন্ধ হয়ে থাকে। প্রত্যেক দিন ভোর 4টে বাজতে না বাজতে মুরগির ফার্ম থেকে হাজারটা মুরগি একসাথে ডেকে ওঠে। প্রিয়াঙ্কার কানের সামনে মনে হয় যেন কেউ জোরে জোরে ঘন্টা বাজায়। সেই আওয়াজ অ্যালার্মের আওয়াজের থেকেও এক কাঠি উপরে। তাই প্রিয়াঙ্কা বাধ্য হয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। ব্যাস, আমার ঘুমটা চটকে দিল। আমার আর ঘুম হবে না। হায় রে, আমি কি করে এখানে থাকবো আমি জানি না। প্রিয়াঙ্কা ঘর থেকে বেরিয়ে দেখে তার শ্বশুর মশাই, শাশুড়ি মা, ননদ এবং স্বামী গেস্ট রুম থেকে মুরগির দানা নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তারা প্রত্যেকদিন ভোর 4টের সময় মুরগির ফার্মে গিয়ে খাবার খেতে দেয়, কিন্তু আজকে তারা একা মুরগির ফার্মে যেতে চায় না। তারা প্রিয়াঙ্কাকেও সাথে নিয়ে যাবে বলে ঠিক করে। ভালোই হয়েছে বৌমা, তুমি তাড়াতাড়ি উঠে পড়েছো। চলো, আমাদের সাথে মুরগি ফার্মে যাবে। ওখানে গিয়ে তুমি সবাইকে আজকে দানা খাওয়াবে। দেখবে, এতে করে আমার মুরগিদের সাথে তোমারও বন্ধুত্ব হয়ে যাবে। প্রিয়াঙ্কা প্রথমে কিছুতেই মুরগি ফার্মে যাওয়ার জন্য রাজি হয় না, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে জোর করে মুরগি ফার্মের ভেতরে নিয়ে যায়। প্রিয়াঙ্কা ভয়ে ভয়ে মুরগি ফার্মের ভেতরে ঢোকে। এমন সময় তার শ্বশুরবাড়ির লোকেরা মুরগিদের দানা খাওয়াতে শুরু করে। এমনকি কিছু দানা প্রিয়াঙ্কার হাতেও দেয়া হয়। এই মুরগি, দানা খেয়ে যা, খেয়ে খেয়ে মাংস দে। এই মুরগি, দানা খা। বৌদি, তুমি এরকম মিনমিন করে মুরগিদের দানা খাওয়ালে একটা মুরগিও দানা খাবে না। তুমি দানাগুলো ফার্মের মধ্যে ছড়িয়ে রাখো, ওরা ঠিক খেয়ে নেবে। আর তুমি এরকম ভয় পাচ্ছ কেন? ওরা তোমার কোনো ক্ষতি করবে না। এমন অবস্থায় প্রিয়াঙ্কা কোনো মতে মুরগিদেরকে দানা খাওয়ায়। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কাকে বেছে বেছে পরিষ্কার ডিম তুলতে বলা হয়। প্রিয়াঙ্কা এবার মুরগিদের কাছে গিয়ে ডিম তুলতে শুরু করে, কিন্তু কিছু কিছু মুরগি তাকে ঠোকর মারতে আসে। এতে প্রিয়াঙ্কার কিছু করার থাকে না, তাকে সবই সহ্য করতে হয়। কিছুক্ষণ পর তারা সবাই মিলে বেশি বেশি ডিম নিয়ে ফার্ম থেকে বেরিয়ে আসে। রানী দেবী তার শ্বশুর মশাই এবং ছেলেদেরকে বাজারের ব্যাগে করে সেই ডিম দিয়ে দেয়, আর কিছু ডিম বাড়িতেও রেখে দেয়, কারণ আজকে নতুন বৌমার প্রথম রান্না করার দিন। যাও বৌমা, তুমি বাথরুমে গিয়ে ভালো করে স্নান করে নাও, কারণ মুরগির নোংরায় তোমার শাড়ি নোংরা হয়ে গেছে। তোমার শ্বশুর মশাই আর স্বামী বাজারের দোকানে ডিম বিক্রি করতে গেছে। ওরা আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। ততক্ষণে তুমি আমাদের জন্য রান্না করো। রানী দেবী এই কথা বললে প্রিয়াঙ্কা বাথরুমে চলে যায়। সে পরিষ্কার করে স্নান করে আসে। এমন সময় প্রিয়াঙ্কা যখন রান্নাঘরে যায়, তখন শিউলি এবং রানী দেবীও সেখানে যায়। বৌদি, তুমি আজকে ডিমের অমলেট, ডিমের ভাপা আর এগ ফ্রাইড রাইস রান্না করো। আজকে আমাদের মুরগিরা ফ্রেশ ডিম পেড়েছে, তাই ডিমের বিভিন্ন রকম আইটেম খেতে খুব ভালো লাগবে। এই শুনে প্রিয়াঙ্কা রান্না বান্না করতে শুরু করে। ততক্ষণে শিউলি এবং রানী দেবী ফার্ম থেকে মুরগিদের বাইরে বার করে দেয়, কারণ এখন তারা উঠানের মধ্যে ঘুরে বেড়াবে। কিন্তু হঠাৎ করে 4টে মুরগি ধীরে ধীরে রান্নাঘরে চলে আসে। প্রিয়াঙ্কা তাদের দেখে ভীষণই বিরক্ত হয়।
এই তোরা যা এখান থেকে, একদম আমাকে বিরক্ত করবি না, কারণ আমি এখন রান্না করছি। যদি বেশি জ্বালাতন করিস তাহলে কিন্তু কেটে মাংস রান্না করে খেয়ে নেব। কিন্তু সেই মুরগিগুলো কিছুতেই সেখান থেকে যেতে চায় না, তারা শুধু এদিকে সেদিকে ঘুরে বেড়ায়। এমনকি প্রিয়াঙ্কার রান্না করা খাবারে মুরগির পালক পড়ে যায়, যা দেখে প্রিয়াঙ্কা ভীষণই ঘৃণা বোধ করে। তাই সে এক এক করে খাবার থেকে মুরগির পালকগুলো বেছে বেছে ফেলে দেয়। তোরা আমার কথা শুনবি না তাই তো? যাবি এখান থেকে? ঠিক আছে, আমি এখনই যখন তোদেরকে গরম খুন্তির ছ্যাঁকা দেব তখন তোরা বুঝতে পারবি। মুরগির ফার্মে থাকিস, এখন আবার বাড়ির মধ্যে ঢুকে বাড়ির মেম্বার হওয়ার চেষ্টা করছিস, বদমাইশ কোথাকার। এই বলে প্রিয়াঙ্কা যখন তাদেরকে গরম ছ্যাঁকা দিতে যায় তখন মুরগিগুলো খুবই ভয় পেয়ে যায়। সেই মুরগিগুলো ছুটে বাইরে পালিয়ে যায়। অন্যদিকে প্রিয়াঙ্কার শাশুড়ি মা এবং ননদ দুজনে মিলে মুরগির ফার্ম ভালো করে পরিষ্কার করে। তারা মুরগিগুলোকে আবার ফার্মের মধ্যে ঢুকিয়ে দেয় এবং দানা ছড়িয়ে দেয়। ইতিমধ্যে প্রিয়াঙ্কার শ্বশুর মশাই এবং স্বামী বাজার থেকে ফিরে এলে তারা একসাথে বসে খাবার খায়, কিন্তু প্রিয়াঙ্কা সেই খাবার খেতে চায় না। আমি অনলাইন থেকে আমার জন্য খাবার অর্ডার করেছি, আমি সেগুলো খেয়ে নেব। আমি এসব খাবার খাবো না, আমার ঠিক ভালো লাগছে না। যেহেতু সেই খাবারগুলোতে মুরগির পালক পড়ে তাই প্রিয়াঙ্কা কিছুতেই সেই খাবার খায় না। সে মিথ্যা কথা বলে ঘরে চলে যায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, কিন্তু প্রত্যেকদিন মুরগিদের আওয়াজেই তার ঘুম ভাঙে। এমনকি তাকে এখন মুরগিদের ফার্মও পরিষ্কার করতে হয়, ফার্ম থেকে ডিম নিয়ে আসতে হয়। আবার যখন তখন ফার্ম থেকে মুরগি বেরিয়ে প্রিয়াঙ্কার ঘরেও ঢুকে আসে। প্রিয়াঙ্কার ঘর নোংরা করে দিয়ে তারা চলে যায়। তাই প্রিয়াঙ্কা এই ব্যাপারগুলো কিছুতেই মেনে নিতে পারে না। একদিন প্রিয়াঙ্কার শাশুড়ি মা বলে, বৌমা, আজকে আমি, শিউলি, তোমার বর আর তোমার শ্বশুর মশাই একসাথে সবাই বাজারে যাচ্ছি, কারণ আমরা একটা বড় মুরগির খাঁচা অর্ডার দিয়েছি। তুমি তো দেখছো আমাদের মুরগিগুলো মাঝে মাঝে ছানা দেয়, ওই ছানাগুলোকে খাঁচার মধ্যে আলাদা করে রাখতে হবে, তা না হলে বড় মুরগিদের সাথে ওরা পেরে উঠবে না। তুমি কিন্তু মুরগির ফার্মের খেয়াল রেখো। এই বলে প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির লোকেরা বাজারে চলে যায়। সুতরাং প্রিয়াঙ্কা এখন বাড়িতে একাই থাকে। কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কার কলেজের 3 প্রিয় বান্ধবী তাকে ফোন করে। প্রিয়াঙ্কা, আজকে আমরা 3 জনে তোর শ্বশুর বাড়িতে যাব। তুই জানিস তো আমরা কিন্তু চিকেন খেতে খুব ভালোবাসি। চিকেন ললিপপ, চিকেন কাবাব, চিকেন কষা, চিকেন বিরিয়ানি, এগুলো ছাড়া আমরা কিন্তু কিছুই খাবো না। আরে এসব নিয়ে চিন্তা করিস না, তোদের আজকে আমি এত চিকেন খাওয়াবো যে তোরা আর জীবনে চিকেন খেতে চাইবি না। তোরা শুধু চলে আয়। প্রিয়াঙ্কা এই কথা বললে তার বান্ধবীরা খুবই খুশি হয়। এদিকে প্রিয়াঙ্কা তখনই রান্নাঘরে চলে যায়। সে আজকে প্রথমবার শ্বশুর বাড়িতে চিকেন রান্না করবে। তাই সে মনে মনে ঠিক করে চিকেন বিরিয়ানি, চিকেন কষা, চিকেন কাবাব, চিকেন ললিপপ, চিকেন পকোড়া, এছাড়াও ছোট ছোট চিকেন দিয়ে মোরগ মুসাল্লাম রান্না করবে। বাড়িতে এত বড় মুরগির ফার্ম আছে, কিন্তু ওরা একটুও চিকেন খায় না, শুধু মুরগির ডিম খায়। এ আবার কেমন কথা কি জানি। আমি এখন ভালো করে তাগড়া তাগড়া মুরগিগুলোকে ধরবো, তারপর বাজারে নিয়ে গিয়ে ভালো করে কাটিয়ে নিয়ে আসবো। এই কদিন শ্বশুর বাড়িতে থেকে কি করে মুরগি ধরতে হয় আমি বেশ ভালোই শিখে গেছি। তারপর ভালো ভালো মুরগির ডিশ রান্না করব। এই বলে প্রিয়াঙ্কা মুরগি ফার্মে চলে যায়। ফার্মে ঢোকা মাত্রই সে তার শ্বশুরবাড়ির প্রিয় 4টে মুরগি দেখতে পায়। পায়ে নুপুর পড়া 4টে মুরগি, মানে টিনা, মিনা, ডিকা এবং রিনা এখন বেশ বড় হয়েছে। তাই প্রিয়াঙ্কা ঠিক করে আজকে সেই 4টে মুরগিকেই সে পাকড়াও করবে। কিন্তু যেহেতু সেই 4টে মুরগি ভীষণই দুরন্ত এবং ছটফটে, তাই প্রিয়াঙ্কা অনেক কষ্ট করে দৌড়ে দৌড়ে সেই 4টে মুরগিকে ধরে ফেলে। তার সাথে কয়েকটা মুরগির মোটা মোটা ছানাকেও নিয়ে নেয়। ব্যাস, এগুলো আজকে জবাই হবে। তারপর ফ্রেশ মুরগির মাংস রান্না হবে আর ভালো করে মুরগির মাংস খাওয়া হবে। এই বলে প্রিয়াঙ্কা মুরগিগুলো বাজারের ব্যাগে করে নিয়ে চলে যায়। সে দোকানে গিয়ে মুরগিগুলোকে ভালো মতো কাটিয়ে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর প্রিয়াঙ্কা ভালো করে বিভিন্ন রকমের মুরগির আইটেম রান্না করে। দুপুরবেলা তার বান্ধবীরা বাড়িতে আসার পর সবাই একসাথে বসে অনেক অনেক খাওয়া দাওয়া করে। তারা গল্পগুজব করে কিছুক্ষণের মধ্যে আবার বাড়িতেও চলে যায়। এমন সময় প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির লোকেরা ফিরে আসে, কিন্তু তারা ফার্মের মধ্যে কোনো মুরগির চিৎকার শুনতে পায় না। কি ব্যাপার বৌমা, তুমি সারাদিন বাড়িতে ছিলে, মুরগিগুলোকে খেতে দাওনি? ওরা চিৎকার করছে না কেন? ওরা এমন তো শান্ত থাকে না।
আরে ওদের মনে হয় মন খারাপ। আসলে আজকে আমার কলেজের 3টে ভালো বান্ধবী এসেছিল তো, ওরা চিকেন খেতে ভালোবাসে, তাই আমি মুরগির ফার্মে গিয়ে তাগড়া 4টে মুরগি আর কয়েকটা ছানা ধরে কাটিয়ে নিয়ে এসেছিলাম। ভালো করে বেশ রসিয়ে কষিয়ে আজকে আমি মাংস রান্না করেছি। কড়াইতে ঢাকা দিয়ে রাখা আছে, আপনারা খেয়ে নিন। তারপর ফার্মে গিয়ে ওদের খেতে দেবেন, দেখবেন ওরা তখন চিৎকার করবে। প্রিয়াঙ্কা এই কথা বলা মাত্রই তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণই রেগে যায়, কারণ মুরগি হলো তাদের কাছে বাড়ির সদস্যের মতো। তারা ফার্মের মুরগি কেটে সেই মাংস রান্না করবে ভাবতেও পারে না। তখনই তারা ফার্মের মধ্যে গিয়ে দেখে যে সেখানে তাদের পছন্দের টিনা, মিনা, ডিকা, রিনা কেউই নেই, যা দেখে তারা কান্নাই ভেঙে পড়ে। তুমি আমাদের প্রাণে মেরে ফেললে বৌমা। তুমি আজ পর্যন্ত দেখেছো আমরা ফার্ম থেকে মুরগি ধরে কাটিয়ে নিয়ে এসে রান্না করে মাংস খেয়েছি? তোমার যদি এতই মুরগির মাংস খেতে ইচ্ছা হয়েছিল তাহলে তুমি তোমার বান্ধবীদেরকে বাপের বাড়িতে নিয়ে যেতে পারতে, কিন্তু আমাদের ফার্মের মুরগি কাটার সাহস তোমাকে কে দিয়েছে? আয় রে, ওরা ছিল বলে আমরা ভালো করে ব্যবসা করছিলাম। আমার টিনা, মিনা, রিনা, ডিকাকে আমি ছোট থেকে বড় করেছি, কিন্তু আজকে তুমি ওদেরকে খেয়ে ফেললে। শ্বশুরবাড়ির লোকেরা এভাবে কান্নাকাটি করলে প্রিয়াঙ্কা খুবই ভয় পেয়ে যায়। ব্যাপারটা যে এতটা গভীর হয়ে যাবে সেটা প্রিয়াঙ্কা ভাবতেও পারেনি, তাই সে কোন মুখে ক্ষমা চাইবে বুঝতে পারে না। আমার সত্যি ভুল হয়ে গেছে, এরকম অন্যায় করা আমার উচিত হয়নি, পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। দেখতে দেখতে এভাবে কিছুদিন কেটে যায়, কিন্তু প্রিয়াঙ্কা আর কখনো কোনো মুরগি ধরে কেটে খাওয়ার চেষ্টা করে না। সে তার শ্বশুরবাড়ির লোকেদের সাথে ফার্মের মুরগিদের খুব খেয়াল রাখে, এমনকি সেও এখন মুরগিদেরকে শ্বশুরবাড়ির সদস্য হিসেবে মেনে নেয়। রমা তার বাবা রামচন্দ্রের সঙ্গে সোনপুর গ্রামে বাস করে। তারা খুব গরিব ছিল, কারণ রামচন্দ্র অন্য লোকের চাষের জমিতে দিনমজুরের কাজ করত এবং অনেক কম টাকা সে উপার্জন করত, তাই তাদের সংসারে অভাব অনটন লেগেই থাকতো। এমনকি মাঝে মধ্যে টাকার অভাবে দুবেলা তাদের খাবারও জুটত না। রমার বিয়ের বয়স হয়ে এসেছিল, কিন্তু তাকে বিয়ে দেওয়ার মতো ক্ষমতা রামচন্দ্রের ছিল না। একদিন সকালবেলা, রমা কোথায়? এত বেলা হলো, এখনো খাবার দিল না যে? এখনো রান্না হয়নি নাকি? দেখি তো রান্নাঘরে গিয়ে। রামচন্দ্র রান্নাঘরে এসে দেখে যে চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। কি রে রমা, কি হয়েছে? এত ধোঁয়া কেন রান্নাঘরে? বাবা, তুমি বাইরে যাও, না হলে তোমার চোখ জ্বলবে। জানি না আজকে চুলাটার কি হয়েছে, শুধু নিভে যাচ্ছে। এত ধোঁয়ায় চোখ জ্বলছে আমার। কি আর বলবো রে মা, আমি এক হতভাগা বাবা। রান্নার জন্য একটা স্টোভ কিনে দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। আরে বাবা, স্টোভে রান্না করলে সেই খাবার আমরা খেতেই পারবো না। দেশি মাটির চুলায় রান্না খাবারের স্বাদই আলাদা। এই তো আমার চুলাও ধরে গেছে, তুমি বসো একটু, আমি খাবার নিয়ে আসছি। রমার মুখে এরকম কথা শুনে রামচন্দ্র একটু স্বস্তি পায়। এভাবেই দিন কাটছিল তাদের। একদিন উপরওয়ালার কৃপায় শহরের খুব ভালো একটা পরিবার থেকে রমার বিয়ের জন্য সম্বন্ধ আসে। ছেলেপক্ষ কোনো রকমের যৌতুক ছাড়াই রমাকে তাদের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল। বিয়ের পরের দিন, মা, আপনাদের রান্নাঘরটা কোথায়? আমাকে একটু বলে দিন না। আর হ্যাঁ, কি রান্না করব সেটাও বলে দিন। আরে বাহ, বিয়ের পরের দিন থেকেই তুমি শুরু হয়ে গেলে দেখছি। যাক, ভালোই হয়েছে, তোমাকেই তো সব সামলাতে হবে। এই যে এসো, দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের রান্নাঘর। আর তুমি এক কাজ করো, সবার জন্য রুটি বানাও আর কোনো একটা সবজি রান্না করো। তুমি চাইলে মিষ্টি কিছু বানাতে পারো। কাকলি দেবীর কথা শুনে রমা রান্না করতে চলে যায়। সে রান্নাঘরে এসে অবাক হয়ে যায়। এ বাবা, এদের বাড়িতে তো মাটির চুলা নেই, এরা তো গ্যাসের চুলাতে রান্না করে। সর্বনাশ করেছে, এবার কি হবে? আমি রান্না করব কিভাবে? গ্যাসের চুলা তো জীবনে চোখেই দেখিনি, এটা কিভাবে ধরাই আমি কি করে জানবো? এখানে কোনো কাঠকুটোও দেখতে পাচ্ছি না যে, এরা রান্না করে কিভাবে? রমা বাইরে থেকে কিছু কাঠ নিয়ে আসে। সে গ্যাস ওভেনের মধ্যে কয়েকটা কাঠ সাজিয়ে দেয় এবং দেশলাই দিয়ে গ্যাস চুলা ধরানোর চেষ্টা করে। ঠিক তখন সেখানে তার ননদ পিঙ্কি চলে আসে। রমাকে এমন বোকামি করতে দেখে সে অবাক হয়ে বলে, এই কি করছো তুমি? স্টুপিড গার্ল, এটা তোমাদের গ্রামের ওই দেশি চুলা নয়। মাটির উনুন পেয়েছো নাকি তুমি এটাকে? হ্যাঁ, ওটা গ্যাস ওভেন, এভাবে ধরাতে হয় না। আর এসব কাঠ এনেছো কেন তুমি? ছি, এই নাও, আমি ধরিয়ে দিচ্ছি, রান্না করো এবার।
এই তো চালু হয়ে গেছে। আসলে আমি নতুন তো। পিঙ্কি রমার কোনো কথা না শুনে মুখ বিকৃত করে সেখান থেকে চলে যায়। ওদিকে রমা আটা মেখে রুটি বানাতে শুরু করে, কিন্তু সে যতবারই রুটি বানাচ্ছিল সব রুটি পুড়ে যাচ্ছিল, কারণ গ্যাস ওভেনের ফ্লেমটা খুব হাই করা ছিল। ওভেনের ফ্লেমটা যে কমানো যায় সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না। দূর, ফালতু গ্যাস চুলা একটা, সব রুটি পুড়ে যাচ্ছে। শ্বশুর বাড়িতে এসে প্রথম দিন সবাইকে পোড়া রুটি খেতে দেবো নাকি? আমার মাটির চুলাই ভালো ছিল। কি যে করি। হ্যাঁ, একটা মাটির চুলা বানালে কেমন হয়? রমা মাটির চুলা বানাবে বলে কাদা মাটি খুঁজতে খুঁজতে ছাদে চলে যায়। সেখানে সে অনেকগুলো ফুল গাছের টব দেখতে পায়। সেই সমস্ত টবগুলো থেকে মাটি নিয়ে সুন্দর করে ছাদের উপর একটা মাটির উনুন তৈরি করে ফেলে। উনুন তৈরি হয়ে গেলে সে সেখানেই সবার জন্য রান্না করে নিয়ে আসে। বাহ, আজকের রান্নার টেস্ট একেবারেই আলাদা। দারুণ দারুণ হয়েছে। হ্যাঁ, ঠিক বলেছিস বিপ্লব। বিশেষ করে রুটিগুলো খুব ভালো হয়েছে। রুটিগুলো থেকে পোড়ামাটির সোদা গন্ধ আসছে মনে হচ্ছে, তাই না? বৌদি, রুটি থেকে মাটির গন্ধ আসছে কিভাবে? তুমি কিসে খাবার রান্না করেছো? আমি তো তোমাকে গ্যাস ওভেন ধরিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আসলে গ্যাসের চুলাতে আমি রান্না করতে পারি না তো, সব রুটি পুড়ে যাচ্ছিল। তোমাকে তো কত ডাকছিলাম আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেওয়ার জন্য, তোমাকে পেলাম না, শেষে নিচেই বন্ধ করে দিলাম। এই, তুমি কিভাবে গ্যাস ওভেন বন্ধ করেছো? তুমি তো পারো না করতে। হ্যাঁ, আমি জানতাম না, তাই ফু দিয়ে নেভানোর চেষ্টা করছিলাম। নেভেনি বলে জল ঢেলে দিয়েছি। সর্বনাশ! মা, তাড়াতাড়ি যাও আর সিলিন্ডার বন্ধ করে এসো। এমন মূর্খ গ্রামের মেয়েকে তোমরা এই বাড়িতে নিয়ে এসেছো। কি যে বলি, আজকে এর জন্য আমাদের জীবন চলে যেত। আচ্ছা বাবা, ছেড়ে দে, আর কিছু বলিস না মেয়েটাকে। ও জানে না তো কিছু, নতুন তো, সব শিখে যাবে। তা বলি বৌমা, তুমি রান্না করলে কিসে তারপর? মাটির চুলাতে। আমি ছাদের উপরে ফুল গাছের টবের মাটি দিয়ে একটা খুব সুন্দর চুলা বানিয়েছি। কি? তুমি আমার ফুল গাছগুলো নষ্ট করেছো? মা, আমি একে ছাড়বো না। পিঙ্কি শান্ত হ, আমি তোর ফুল গাছ আবারও লাগিয়ে দেব। পিঙ্কি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। রমা রোজ তার মাটির চুলাতে খাবার তৈরি করত, আর তার সুস্বাদু খাবার খেয়ে সবাই খুব প্রশংসা করত, শুধুমাত্র পিঙ্কিকে ছেড়ে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। মাটির উনুনে রান্না খুব ভালো হতো ঠিকই, কিন্তু রান্না করতে অনেক সময় লেগে যেত। তাই বিপ্লবকে প্রত্যেকদিন সকালে অফিসে যাওয়ার সময় অপেক্ষা করতে হতো। রমা, হয়েছে তোমার রান্না? আর কতক্ষণ লাগবে? হ্যাঁ, এই তো করছি, দাঁড়াও, আর কিছুক্ষণ লাগবে। কাঠ শেষ হয়ে গিয়েছিল তো, কাঠ আনতে গিয়ে দেরি হয়ে গেল। শহরে কাঠ খুঁজেই পাওয়া যায় না, আমাদের গ্রামে তো কাঠের কোনো অভাব হতো না। দাদা, বুঝলি কিছু? তোর গ্রামের দেশি বউ এখন এখান ওখান থেকে কাঠ কুড়িয়ে বেড়াচ্ছে। মান সম্মান সব শেষ রে দাদা। রমা, তোমাকে আমার জন্য রান্না করতে হবে না। বাড়িতে সব থাকতেও তুমি মাটির চুলা নিয়ে পড়ে আছো। সময়ে খাবারই যদি না পাবো তাহলে বাড়িতে খেয়ে লাভটা কি আমার? এই বলে বিপ্লব বাড়ি থেকে বেরিয়ে যায়। সে প্রত্যেকদিন সকালে আর দুপুরে বাইরের খাবার খাওয়া শুরু করে। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করে খুব জোরে বৃষ্টি নেমে আসায় ছাদের উপরে রাখা মাটির চুলাটি ভিজে যায় এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। রমা তার এই চুলার অবস্থা দেখে কাঁদতে শুরু করে। মা, সর্বনাশ হয়ে গেছে জানেন, সব শেষ হয়ে গেছে। কি হয়েছে বৌমা, তুমি কাঁদছো কেন বলো? মা, বৃষ্টির জন্য আমার চুলা ভেঙে গেছে। আমি এবার কিসে রান্না করব? বিকেল হয়ে গেল, রাত্রির খাবার রান্না করতে হবে। আপনার ছেলে বাড়ি এসে খাবার না পেলে রেগে যাবে। বাহ, বেশ হয়েছে। এবার থেকে তোমার ওই গরিবের চুলাতে রান্না করা খাবার খেতে হবে না। বাচ্চা গেল, বর্ষাকাল শুরু হয়ে গেছে। এবার তুমি কিভাবে রান্না করবে আমি তাই দেখব। এই পিঙ্কি, তুই চুপ কর। দেখছিস না তোর বৌদি কিভাবে কাঁদছে? বৌমা, এভাবে কাঁদতে নেই বাবা। এসো, আজকে আমি তোমাকে গ্যাস ওভেন ধরানো শিখিয়ে দেব। এসো, আমার সঙ্গে এসো। কাকলি দেবী রমাকে গ্যাস ওভেন ধরানো দেখিয়ে দেয়। বাহ, এটা তো খুব সহজ। আর বন্ধ কিভাবে করে? এই তো একইভাবে, দেখে নাও ভালো করে। ভয় নেই, আমি এখানে আছি, তুমি রান্না করে নাও। রমা রান্না বান্না করে নেয়। বিপ্লব বাড়িতে এলে সে সবাইকে খাবার পরিবেশন করে দেয়।
ইস কি বাজে খাবার! কে রান্না করেছে এটা? এটা তো রমার হাতে রান্না নয়। আজকে নিশ্চয়ই তুই রান্না করেছিস, তাই না? সেই জন্যই এত বাজে হয়েছে। আমি কেন? তোর বউ থাকতে আমি রান্না করব? তুই ভাবলি কি করে? তোর বউই রান্না করেছে। এবার কিছু বল দাদা। এমা, ছি কি বাজে খাবার! এই জন্যই আমি মাটির চুলাতে রান্না করতাম। গ্যাসের চুলাতে তো খাবারের স্বাদ পুরো নষ্ট হয়ে গেছে, তাই না মা বলুন? হ্যাঁ, তা একটু হয়েছে, কিন্তু কি আর করবে, খেয়ে নাও। সত্যি তো এতদিন মাটির চুলাতে রান্না খেতে বেশ ভালোই লাগছিল, কিন্তু এটা বলা যাবে না। আমি এই গেও ভূতটার কাছে কোনো মতে ছোট হব না। হ্যাঁ খাচ্ছি তো মা, এতদিন পর তো খাবারের স্বাদ পেলাম। যাক, গরিবের চুলায় রান্না করা খাবার আর খেতে হবে না। পিঙ্কি এভাবেই তার বৌদিকে সবসময় খুব অপমান করত। গ্যাস ওভেনে রান্না করা খাবার সবাই খেয়ে নিলেও রমা কিছুতেই খেতে পারত না, কিন্তু তার কাছে যে আর কোনো উপায়ও ছিল না। একদিন, বৌমা চলো বাজার থেকে ঘুরে আসি, বাড়িতে ভালো লাগছে না, কিছু কেনাকাটা করতে হবে। চলো রেডি হয়ে নাও। না মা, আমি যাব না, আমাকে রান্না করতে হবে। আরে চলো না। আচ্ছা, আজকে রাতের খাবার আমি রান্না করে দেব, চলো এবার। রমা তার শাশুড়ি মায়ের সঙ্গে মার্কেটে যায়। তারা কেনাকাটা করছিল, তখন রমা মাটি দিয়ে তৈরি একটি চাটু দেখতে পায়। সে আনন্দে লাফিয়ে ওঠে। মা, ওই দেখুন মাটির চাটু। আমি বাপের বাড়িতে মাটির তৈরি চাটুতেই রুটি করতাম। মা, একটা চাটু কিনুন না, এতে রুটি বানালে খুব ভালো হবে। আজকাল তো গ্যাসে রান্না বান্না করি বলে কেউ বেশি খাবারও খায় না। ঠিক আছে বৌমা, নিয়ে নাও। তবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, যেটার জন্য তোমাকে আমি বাজারে নিয়ে এসেছি। এসো আমার সঙ্গে, এসো, ওই দোকানটায় যাব। কোন দোকানে? কি নিতে যাবেন? এই যে দাদা, আমার চুলাটা তৈরি হয়েছে। সিমেন্ট আর লোহা দিয়ে তৈরি করতে বলেছিলাম যে। হ্যাঁ এই তো ম্যাডাম, একদম রেডি। চুলাটা খুবই ভারী ম্যাডাম, আমি আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসছি, চলুন। কি সুন্দর চুলা! মা, আমি এতে রান্না করব, নিয়ে চলুন তাড়াতাড়ি। রমা নতুন চুলা পেয়ে খুব খুশি হয়। কাকলি দেবী চুলাটা তাদের রান্নাঘরেই রাখতে বলে। নাও বৌমা, এবার তোমার আর কোনো অসুবিধা হবে না। তবে সবসময় চুলাতে রান্না করবে না, গ্যাস ওভেন আর চুলা মিলিয়ে মিশিয়ে রান্না করবে, যখন যেটাতে সুবিধা হবে তোমার, কেমন? ঠিক আছে মা, আপনি না খুব ভালো। আমি এই চুলাটার উদ্বোধন করে ফেলি। আজকে আমি শিক কাবাব বানিয়ে খাওয়াবো সবাইকে। বাহ, দারুণ হবে তো, করো করো। কিন্তু মা, পিঙ্কি তো উনুনের রান্না পছন্দ করে না, ওর জন্য কি তাহলে গ্যাসে রান্না করব? না, আমার জন্য চুলাতে রান্না করো বৌদি। আমার চুলাতে রান্না করা খাবার খুব ভালো লাগে। আসলে আমি এতদিন মিথ্যা কথা বলতাম। আমি তোমার কাছে ছোট হতে চাইতাম না। বৌদি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক অপমান করেছি। কিরে, আজ হঠাৎ তোর কি হলো? হ্যাঁ মা, আজকে আমি আমার এক প্রফেসরদের বাড়িতে গিয়েছিলাম। ওনারা অনেক বড় লোক, সবাই সরকারি চাকরি করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। কিন্তু আমি দেখলাম যে ওনাদের বাড়িতে মাটির উনুনে রান্না হয়, আর সবাই খুব শখ করে খাবার খায়। তাই আমি বুঝলাম মাটির চুলা শুধু গরিবদের নয়, বড় লোকদেরও খুব কাজে আসে। ও বৌদি। হ্যাঁ গো, কোনো ব্যাপার নয় পিঙ্কি, আমি কিচ্ছু মনে করিনি। চলো একসঙ্গে মিলে আজকে ননদ বৌদি দুজনে এই দেশি চুলাতে রান্না করব। ঠিক আছে বৌদি, আমি রেডি, চলো শুরু করি।